লাস্ট সেশনে আমরা অ্যাঙ্গার, ব্লেম এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করি। জেলাস, ঈর্ষা, যখন পার্টনারদের মধ্যে একে অপরের প্রতি ঈর্ষা কাজ করতে থাকে, তখন সে বারবারই মনে করতে থাকে যে আমার প্রতি আমার হাজবেন্ডের বা আমার প্রতি আমার স্ত্রীর অ্যাফেকশন বা কমে গেছে, বা আমার প্রতি প্রপারলি অ্যাটেনশন দিচ্ছে না, আমাকে প্রপারলি ভালোবাসছে না। এই টাইপের চিন্তাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে এবং অবসেশনালি কখনো কখনো সম্পর্কগুলোকে অব- যখন জেলাস থেকে অবসেশনালি তাকে নিয়ে বারবার বারবার ভাবতেই থাকে, এবং কখনো কখনো যে সে অন্য কারোর সাথে অ্যাটাচ, যখন তার সম্পর্কের মধ্যে ঈর্ষা থাকে যে আমার পার্টনার শুধু আমারই, আর কারোর সাথে কথা বলবে না, চলবে না, মিলবে না, তখন দেখা যায় যে একজন পার্টনার তার আরেকজন পার্টনারকে কখনোই সে ফ্রি ফ্র্যাঙ্ক চলতে দিচ্ছে না। এবং আমাদের কাছে এরকম বলে যে রিক্সায় চলতে লাগলে স্বামী স্ত্রী রিক্সায় চলছে, চোখের দিকে তাকা থাকে ও কার দিকে তাকাচ্ছে, এবং এটা নিয়ে রিক্সার মধ্যে ওদের দ্বন্দ্ব হয়। এই তুমি ওর দিকে তাকালা কেন? দেখা গেল একটা অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছে, কোনো এক পুরাতন বন্ধুর সাথে বান্ধবীর সাথে দেখা হয়েছে, ওখানে কথা বলতে গেছে, ওদের মধ্যে হাসি সুন্দর ডিসকাশন দেখে তার প্রচন্ড রাগ হয়েছে, দাওয়াত না খেয়ে চলে আসছে। জেলাস থেকে হয় যে পার্টনার্স এর অ্যাক্টিভিটি তারা মনিটরিং করতে থাকে, কোথায় আছে, কি করছে, বারবার অফিসে ফোন করতে থাকে, আদার কলিগদের দিয়ে খবর নেয় ও কি করছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পার্টনার হয়তো কোনো একটা ট্যুরে যাবে, অফিস ট্যুর বা কোথাও, এই ট্যুরে তোমার সাথে কে থাকবে, কোথায় থাকবে, কি করবে, এই সব ঈর্ষা থেকে তাকে তার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে, হয়তো সে একটা প্রোগ্রামে যাবে, যেতে দিচ্ছে না। এইভাবে সে তার পার্টনারকে কন্ট্রোল করে তার গ্রিপের মধ্যে রাখার চেষ্টা করে। যখন এরকম হয়, তখন একে অপরের প্রতি রাগ তৈরি হয়, এবং আহ, সে যখন তার এই প্রোগ্রামগুলো মিস করতে থাকে, এটার জন্য অপোজিট পার্টনারের প্রতি ক্ষোভ তৈরি হয়। তোমার কারণে আমি বন্ধুদের সাথে মিশতে পারি না, আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি না, আমার নানান ধরনের ব্লেম তারা একে অপরকে করতে থাকে। পিরিয়ডিক, একটা হলো অ্যাঙ্গার, পিরিয়ডিক অ্যাঙ্গার। এটা আমরা দেখছি যে পার্টনারদের মধ্যে যখন এরকম থাকে, কখনো কখনো মেনে নেয়, এইভাবেই করতে থাকে। কিন্তু সামটাইমস এই রাগের একটা বহিঃপ্রকাশ তারা ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করে। এই জেলাস থেকে তখন শুরু হলো জেলাস দিয়ে, কিন্তু ম্যাচ যে আচরণগুলো করছে, এটা দ্বারা মনে হচ্ছে যে না না ওই সে কল আমাকে করছিলাম ওই অবিশ্বাস সময়। করে, বিশ্বাস করে না। আমাকে একজন ইনভেস্টিগেশন মানে এসবি থেকে জিজ্ঞাসা করছিল, আয়ও কি বলছিল। যখন তার পার্টনার তাকে বিশ্বাস করছে না, তার কাছে মনে হচ্ছে যে আমার এখানে আহ, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, তখন তার মধ্যে এক ধরনের ডিপ্রেসিভ ফিলিং তৈরি হয়। তার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, ভালোবাসা, এই সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ডিপ্রেশনটাকে প্রভাব বিস্তার করছে। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জেলাস একে অপরকে আরো কাছে পেতে চায়, কিন্তু এই কাছে পাওয়ার জন্য যে আচরণগুলো করছেন, সেই আচরণগুলো আলটিমেটলি তাকে আরো দূরে নিয়ে যাচ্ছে।
এবং একে অপরের কাছে রং মেসেজ যাচ্ছে। যখনই এই ধরনের সমস্যার মধ্যে চলছেন, তখন স্বাভাবিকভাবে সবকিছুতেই এদের দুজনের মধ্যে একটা টেনশন কাজ করে, যেটাকে আমরা জেনারেলাইজড অ্যাংজাইটি বলছি। যে তাদের সদা সর্বোচ্চ অন্য অন্য যে কর্ম এরিয়া, এইসব জায়গাতে তাদের এই অ্যাংজাইটি গুলো প্রভাব বিস্তার করতে থাকে। এরপর আসে জব স্ট্রেস। যখন জব, কর্মক্ষেত্রে স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে কিছু প্রেশার থাকে, কর্মক্ষেত্রের কিছু নেতিবাচক দিক থাকে। এই জিনিসগুলো অনেক সময় সম্পর্ককে প্রভাবিত করে। কি হয়, জবে হয়তো ঝামেলা হয়েছে বসের সাথে, ওখানে অ্যাডজাস্ট হচ্ছে না, এটার একটা প্রভাব এসে তাদের সম্পর্কের মধ্যে পড়ে। এবং বস যখন তাদেরকে নানা ধরনের ক্রিটিক্যাল কমেন্টস করে, এবং তাদের জব রিলেটেড অনেক ধরনের প্রবলেম থাকে, প্রমোশন হচ্ছে না, অথবা তাকে অতিরিক্ত কাজ চাপানো হচ্ছে, অথবা তাকে এমন একটা জায়গায় পোস্টিং দিলে যেটা তাদের মধ্যে আহ, দূরত্বের কারণে যাতায়াত বা তাদের একসাথে থাকা, এই বিষয়গুলো নিয়ে অসুবিধা হচ্ছে। জব রিলেটেড কখনো কখনো যাচ্ছে জবে কোম্পানির বেনিফিট কম হচ্ছে, স্যালারি কমিয়ে দিয়েছেন, অথবা আহ, ব্যবসায়িক যে প্রফিট, সেই প্রফিট কমে গেছে। এসব ক্ষেত্রে এই জব স্ট্রেসটা যখন বাড়ে, তখন স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্কের মধ্যে এই স্ট্রেসটা একটা নেগেটিভলি প্রভাব বিস্তার করে। জব স্ট্রেস থেকে গ্রাজুয়ালি তাদের মধ্যে ডিপ্রেশন, এবং ডিপ্রেশন হলে আমরা জানি ডিপ্রেসড মুড, মনটা খারাপ থাকে, কাজে কর্মে আগ্রহ পায় না, কোনো কাজের নতুন ড্রাইভ পায় না, আহ খুব সহজেই ক্লান্ত হয়ে যায়, এবং তাদের মধ্যে স্লিপ ডিস্টারবেন্স দেখা দেয়। যার ফলে এই শুরু হলো জব স্ট্রেস দিয়ে, এসে প্রভাব বিস্তার করলো তাদের সম্পর্কে। এবং আমরা জানি ডিপ্রেশন হলে ব্যক্তির সেক্সুয়াল ইন্টারেস্টও কমে যায়। এটাও তাদের সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করে। অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, এটা ডিপ্রেশনের একটা সিমটম। ডিপ্রেশন যখন শুরু হয় তখন ব্যক্তি অহেতুক তার মেজাজটা খিটখিটে থাকে, অহেতুক নানান বিষয় নিয়ে রাগ করতে থাকে। কমিউনিকেশন, আমরা জানি সম্পর্কের মধ্যে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট। যখন পার্টনারদের মধ্যে কমিউনিকেশন স্কিলটা প্রপারলি থাকে না, তখন যে বিষয়গুলোকে স্বাভাবিকভাবে সমাধান করা সম্ভব হয়, সেগুলো নিয়ে তারা সবসময় কোনো বাকবিতণ্ডা করতে থাকে এবং কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এখানে বলছে ডিফিকাল্টি রিসলভিং প্রবলেম। একটি সংসারে চলতে গেলে ছোটখাটো বিভিন্ন ধরনের প্রবলেম হবে, যা সমাধান করে আগানো যেতে পারে। কিন্তু যখন তাদের কমিউনিকেশন স্কিলের ঘাটতি থাকে, তখন জীবনের যে ছোট ছোট সমস্যাগুলো আসে, সেগুলোকে সলভ করতে পারে না। একে অপরের প্রতি ভুল বুঝতে থাকে, এবং আবার সেই আগে যে জিনিসটা কথাটা আসছিল যে ব্লেমিং, এই ব্লেম গুলো তারা করতে থাকে। এবং কমিউনিকেশন স্কিল
ঘাটতির কারণে দেখা যাচ্ছে যে পার্টনারকে তার ভার্বাল যে অ্যাকনলেজমেন্ট, তাকে পজিটিভলি ফিডব্যাক দেয়া, সেই জিনিসগুলো দিতে পারে না। অনেকে আছে খুবই প্যাসিভ, সে তার পার্টনারকে ইম্পর্টেন্স দেন, ভালোবাসেন, কিন্তু উনি কোনোদিন মুখে বলেন না। এবং এই না বলাতে অপোজিট পার্টনার মনে করেন যে আমাকে মনে হয় ভালোবাসে না, আমার মনে হয় এই সংসারে কোনো গুরুত্ব নাই। কিন্তু এই ব্যক্তিটা একটু চাপা স্বভাবের, উনি এটা মুখ খুলে বলতে পারেন না। একজন বলছেন যে তারা এক সময় কক্সবাজার ঘুরতে গেছেন। তো কোনো এক সময় সে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তো তার পার্টনার তাকে জিজ্ঞেস করছে, কি ভাবছো? তো এই ভদ্রলোক আমাকে বলছেন যে আমি আমার পার্টনারকে নিয়েই ভাবছি, তার প্ররোচনায় আমি সেখানে গেছি, আমি তাকে অনেক ভালোবাসি, সে শুনতে চাচ্ছিল যে আমি তোমাকে নিয়েই ভাবছি, আমি এই কথাটা বলতেই পারলাম না। বরং পার্টনার তখন বলতেছে, তুমি এখানে এসে আনমাইন্ডফুল হয়ে আছো, অমনোযোগী। আরেক ধরনের পার্টনার পাওয়া যায় ডিপেন্ডেন্ট, যারা একে অপরের প্রতি হাইলি ডিপেন্ডেন্ট। বেশি ডিপেন্ডেন্ট কি হলে কি হয়, যে সে সব সময় নিজে ভালো থাকার জন্য তার পার্টনারের কমেন্টস, পার্টনারের সাপোর্ট, এটার উপর অতিমাত্রা নির্ভরশীল থাকেন। এবং তাদের মধ্যে সবসময় হারানোর একটি ভয় কাজ করতে থাকে। নিজের থেকে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে, তাই সে নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারে না, সবসময় তার যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য তার পার্টনারের উপর নির্ভরশীল থাকে। ডিপেন্ডেন্সির কারণে আরেকটা জিনিস হয় যে অ্যাভয়েডস এক্সপ্রেসিং ডিসএগ্রিমেন্ট। একজন মানুষ যে তার সহযোগীর সাথে সব সময় একমত হতে পারবেন, এটা হয়তো সম্ভব হয় না। অনেকগুলো বিষয় আছে যেগুলো তার মতের সাথে দ্বিমত পোষণ করা উচিত, কিন্তু যখন অতিমাত্রায় ডিপেন্ডেন্সি থাকে, তখন এই সাধারণ ডিসএগ্রিমেন্টও শো করতে পারেন না, অ্যাপয়েন্টমেন্টের ভয়ে। এবং ডিপেন্ডেন্সি থাকলে পার্টনাররা অনেক সময় তার অ্যাটেনশন এবং অ্যাপ্রুভাল গেইন করার জন্য যে কোনো ধরনের ড্রামাটিক বিহেভিয়ারও করেন। হয়তো অসুস্থতার রোল প্লে করছেন, অথবা ছোট সমস্যাকে অনেক বড় ভাবে দেখে তার হাজবেন্ডকে অফিস যাওয়া থেকে বিরত রাখবেন, কাছে রাখবেন, এই ধরনের ড্রামাটিক বিহেভিয়ার করতে থাকে। এটার ফলে দেখা যায় যে চরম ক্রান্তিকালে যখন এই ধরনের অসুবিধা তৈরি হতে থাকে, তখন পার্টনার বলে যে তুমি নাটক করছো। এখন তো তার সমস্যা বাস্তব, এই বাস্তব সমস্যা যখন তৈরি হয়, তখন হাজবেন্ড বহুবার এইরকম তার এই ড্রামাটিক অ্যাটেনশনে, ক্যারেক্টারে অ্যাটেনশন দিতে দিতে এখন প্রকৃত বিষয়গুলোতেও তার কাছে মনে হয় যে না, তুমি নাটক করছো। এই কথাটা শুনলে তখন তার আর ভালো লাগে না। ভাই আপনাকে শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না ভাই? আছে? সাইদ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। ইনিশিয়েট কন্ট্যাক্ট উইথ পার্টনার ইন ডাইভার্স সেটিংস। দেখা যায় যে পার্টনার যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, ডিপেন্ডেন্ট পার্টনার তার কর্মক্ষেত্রে
বা সে যখন গাড়ি ড্রাইভ করছে, কোনো গুরুত্বপূর্ণ কাজে আছে, তখন তাকে বারবার ফোন করবে এবং ফোন করলে ধরতে হবে। এটা দেখা যাচ্ছে যে ফোন দিয়ে পাচ্ছে না, 100 বার ফোন দিচ্ছে, তাকে ফোন দেয় নাই, ফোন দিয়ে পায় নাই, তার ড্রাইভারকে ফোন দিচ্ছে অথবা তার অ্যাটেন্ডেন্টকে ফোন দিচ্ছে। এটা যখন অতিমাত্রায় ডিপেন্ডেন্সি থাকে তখন এই ঘটনাগুলো ঘটতে থাকে। জেলাস পার্টনাররা সবসময় তার সম্পর্কের মধ্যে একটা আতঙ্কে থাকে, একটা টেনশনে থাকে যে আমাকে মনে হয় আমার পার্টনার আমার পাশে থাকবে না, আমাকে সমর্থন করবে না, এবং তার এনকারেজমেন্ট, তাকে কতটুকু উৎসাহ দিল না দিল, এই বিষয়গুলো নিয়ে সে খুব উদ্বিগ্ন থাকে। ডিপ্রেশন ডিউ টু রিলেশনশিপ প্রবলেম, এই রিলেশনশিপ প্রবলেম নিয়ে যখন ডিপ্রেশন হয় তখন ডিপ্রেশনের কিছু সিমটম দেখা দেয়। আমি আগে কিছু সিমটম বলেছি: ফিলিং ব্লু, মনোযোগে অসুবিধা হয়, সেক্সুয়াল ইন্টারেস্ট কমে যায়, ঘুমে অসুবিধা হয়, ঘুম কম অথবা ঘুম বেশি হয়, আহ এনার্জি কমে যায়, সোশ্যাল অ্যাক্টিভিটি থেকে নিজেকে উইথড্র করে নেয়, নিজের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় এবং সে হোপলেস হয়ে পড়ে। কখনো কখনো ডিপ্রেশনের ফলে সুইসাইডাল চিন্তা আসে। ডিপ্রেশনের একটা সিমটম আমরা জানি যে অতীতের নেতিবাচক দিকগুলো নিয়ে গিল্টি ফিলিং হয়, আহ, কান্না কান্না ভাব থাকে, এবং কোনো একটা কষ্ট পেলে এটা থেকে আর বের হয়ে আসতে পারেন না। এবং ডিপ্রেশনের আমরা আগে বলেছিলাম যে মেজাজটা যে খিটখিটে থাকে, এই খিটখিটের জন্য তারা একে অপরকে ভার্বাল এবং ফিজিক্যাল অ্যাবিউজ করতে থাকে। ডিসঅ্যাসোসিয়েশন এখানে বলছেন যে যখন পার্টনারদের মধ্যে ভালোবাসার ঘাটতি পড়ে, অর্থাৎ মোহ ভেঙে যায়, তখন তারা আউট অফ টাচ, যে একে অপর থেকে মনে হয় দূরে, এবং মনে হয় যেন আমার পার্টনার আমার জীবন থেকে চলে যাচ্ছে। আর্গুমেন্ট করতে থাকে, ব্লেম করতে থাকে, এবং এটা নিয়েও লাস্ট অফ অল তারা ফ্রাস্ট্রেশনে ভোগে। ফিনান্সিয়াল কনফ্লিক্ট, আমরা জানি যে আমাদের জীবনে ফিনান্সিয়ালের যে যেখানেই আছে তার একটা ফিনান্সিয়াল লাইফ আছে। এই ফিনান্সিয়াল কনফ্লিক্ট এইটা দাম্পত্য জীবনের একটা বড় ইস্যু। আমরা প্রায়ই দেখি যে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সমস্যা হয়। টাকা খরচ, হাজবেন্ড বা ওয়াইফ, তাদের খরচ নিয়ে একে অপরের মধ্যে দ্বন্দ্ব আছে। আমরা প্রায় দেখি যে হাজবেন্ড যে পয়সা ইনকাম করেন খরচ করেন এই বিষয়গুলো নিয়ে ওয়াইফ সবসময় মোস্ট অফ দ্য টাইম সাসপিশিয়াস থাকে। টাকাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, কার পিছে খরচ করলো, সে মনে হয় বেশি খরচ করছে, যে জায়গায় খরচ করার কথা সেই জায়গায় খরচ করছে না, এবং মনে করে আমাকে পর্যাপ্ত খরচ দেয় না। ফিনান্সিয়াল পেপার নিয়ে অনেক সময় দেখা যায় যে একে অপরকে খুব খোঁচা মেরে কথা বলা। আমাদের সমাজে যেটা হয় যে
স্ত্রী যদি নির্ভরশীল হয় স্বামীর প্রতি, স্ত্রীকে প্রায়ই সে যে ইনকাম করে না, খরচ করে শুধু বসে বসে খায়, এই কথাটা শুনতে হয়। পার্টনারের টেন্ডেন্সি থাকে যে তার মনে হয় আরো টাকা উপার্জন করার সুযোগ আছে, করতে পারে না, অন্যরা করে তুমি পারো না, অন্যরা টাকা ডিপিএস করছে, জমাচ্ছে, সে পারে না। আমাদের আমাদের এই কালচারে যাদের মধ্যে কিছু পার্টনার আমরা পাই, যে হাজবেন্ড যদি তার স্বামীর পরিবারে টাকা খরচ করে, বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, এটা নিয়ে স্ত্রী মারাত্মক রিয়াক্ট করে। এই বাবার পরিবারে টাকা খরচ, এটা নিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে এবং সেপারেশনে আছে, প্রায়ই তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। এবং তাদের মধ্যে কেনাকাটা, কোনটাকে তারা প্রায়োরিটি দিবে, কোনটা দিবে না, স্ত্রীর কাছে একটা, স্বামীর কাছে আরেকটা প্রায়োরিটি, এই বিষয়গুলো তাদের মধ্যে প্রায় দ্বন্দ্বে জড়িয়ে যান। এই সমস্যাটা আমরা প্রায় পাই। ইন্টারনেট সেক্সুয়াল ইউজ, স্বামীর মধ্যে অফিস থেকে এসেই মোবাইল নিয়ে বসে পড়া, এবং এই পরম, শুধু তাই নয়, সে আবার যেগুলো দেখে সেগুলো আহ স্ত্রীকে ইনসিস্ট করে। এই বিষয়গুলো নিয়ে আমি প্রায় অনেকগুলো আহ, খবর পেয়েছি, ওদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। লাইফ চেঞ্জেস ইভেন্ট, জীবনে পরিবর্তন আসবে। লস অফ লাভ, লস অফ লাভ অথবা অ্যাফেকশন, যখন পার্টনার একে অপরের প্রতি ভালোবাসা বা আকর্ষণ হারিয়ে ফেলে, তখন তাদের মধ্যে ভালোবাসার শেয়ারিং, কেয়ারিং বা এই টাইপের আলোচনা, রোমান্স গুলো কমতে থাকে, এবং তারা একে অপরকে প্রশ্ন করতে থাকে, এবং একে অপরের প্রতি যে আগ্রহ নাই, ভালোবাসা নাই, তার প্রতি দয়া মায়া নাই, এই বিষয়গুলো নিয়ে আহ, কমেও, যখন লাভ কমে তখন তো এগুলো কমতে থাকে। এবং তাদের যে নর্মাল বিহেভিয়ার, তারা কেবল একে অপরে একসাথে হয়তো হাত ধরে ঘুমাতো, পাশাপাশি ঘুমাতো, হাত ধরে ঘুরতো, এই জিনিসগুলো তখন কমতে থাকে। সেক্সুয়াল ইন্টারাকশনও তাদের দেখা গেল, ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্স তাদের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, বা অথবা কোয়ালিটি খারাপ হচ্ছে। তারা একে অপরের সাথে অল্প সময় ব্যয় করছে। তারা যখন ভালোবাসা কমে যায় তখন অন্য বাইরে তারা টাইম স্পেন্ড করতে পছন্দ করে, বাসায় দেরিতে ফিরছে। মিড লাইফ ট্রানজেকশন প্রবলেম, মিড লাইফ, বিশেষ করে বয়সের মাঝ পথে এসে যখন আহ ওয়াইফের মেনোপজ হয়, অথবা হাজবেন্ডও মিড লেভেলে পৌঁছে গেছেন, তখন তাদের মধ্যে কিছু প্রবলেম দেখা দেয়। মেনোপজ রিলেটেড ডিপ্রেশন আছে, মিড লেভেলের কিছু ডিপ্রেশন আছে। ডিপ্রেশন হলে মেজাজ
খিটখিটে হবে এবং প্রায় কান্না কান্না ভাব লাগবে, ঘুমে ডিস্টার্ব হবে। আহ মিড লেভেলে তাদের আয় উপার্জন জব এগুলো নিয়ে সমস্যা হয়। মিড লাইফে রিলিজিয়াস ভ্যালুস অ্যান্ড প্র্যাকটিস, এটা মিড লাইফে না, যে কোনো লাইফেই হয়। দেখা যাচ্ছে যে আহ, স্ত্রী খুব রিলিজিয়াস, সে ধর্মকর্ম খুব সিরিয়াসলি পালন করছেন, অথবা হাজবেন্ড করছেন, অথবা হাজবেন্ড করছেন স্ত্রী করছেন না, এটা নিয়ে তাদের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। এবং স্বাভাবিকভাবেই তাদের যে শারীরিক আহ, অক্ষমতাগুলো তৈরি হতে থাকে, অ্যাট্রাকটিভনেস কমতে থাকে, এটা নিয়েও তাদের মধ্যে সমস্যা হতে থাকে। আরেকটা ছিল ব্লেন্ডেড ফ্যামিলি প্রবলেমস, যে পরিবারটা ভেঙে গেছে, এটা নিয়ে বেশ কিছু সমস্যা আমরা খেয়াল করি। অলরেডি সেপারেশন হয়েছে অথবা ডিভোর্সে আছে, এদের মধ্যে কিছু প্রবলেম। যখন বাচ্চা আছে, সংসারটা ভেঙে গেছে, এই বাচ্চাটার কি হবে, বাচ্চা কার কাছে থাকবে? বাচ্চা আছে, হয়তো মামলা হয়েছে, কাস্টডি দিয়েছে, মায়ের কাছে থাকবে, বাবা বলছে বাচ্চাটা তো আমারও। তো বাচ্চাটা তখন আমারও, তাহলে আদালত স্বাভাবিকভাবে তাকেও দেখা করার সুযোগ দিচ্ছে। এখন দেখা করার সুযোগ দিলে বাবা বলতেছে তাহলে আমরা আহ, আমাদের বাসায় কয়েকদিন রাখবো, মা বলতেছে তাহলে তোর লেখাপড়া আছে, স্কুলে যায়। তখন বলছে তাহলে না, ওর স্কুল যেদিন নাই, শুক্রবার শনিবার বাবার কাছে থাকবে, অন্য অন্য দিন স্ত্রীর কাছে থাকবে, মায়ের কাছে থাকবে। এখন বাবা বৃহস্পতিবার গাড়ি পাঠাইয়া নিয়ে আসতেছে, আবার এরা যায় শনিবারে রাত্রে দিয়ে আসছে। এই যে বাচ্চা নিয়ে টানাটানি, এটা নিয়ে অনেক রকমের দ্বন্দ্ব হয়। আমি এক ফ্যামিলিকে পেলাম যে এইরকম টানাটানির পর্যায়ে ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা তোমরা একসাথে থাকো না কেন? এখন এই কথা শুনে দাদির খুব মায়া লাগছে, হায় এ তো ভুল হয়েছে। আবার তারা প্ল্যান করছে তাহলে এটাকে আবার কিভাবে এই সংসার জোড়া লাগানো যায়। ইন দা মিন টাইম স্ত্রী আরেকজনের সাথে বিয়ের কথা চলছে, তাহলে কেমনে হবে? এই নানান ধরনের ঝামেলা, একটা সংসার যখন ভেঙে যায়, তখন এই বাচ্চা নিয়ে, তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে, অথবা ওই যে ডিভোর্সের যে সেটেলমেন্ট, যে টাকা পয়সা গুলো লেনদেনে হওয়ার কথা বাচ্চা লালন পালনে, এটা লেনদেন নিয়েও তাদের মধ্যে ঝামেলা হয়। তো এই 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 ছিল মোটামুটি বিষয়। আমরা দাম্পত্য সম্পর্কের সমস্যাগুলোর মধ্যে যে বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করেছি, যা সমস্যা তৈরি করে, আমরা এখান থেকে আলাপ করেছিলাম: রাগ, উদ্বিগ্নতা, ব্লেম, ব্লেন্ডেড ফ্যামিলি প্রবলেমস, কমিউনিকেশন স্কিল, ডিপেন্ডেন্সি, ডিপ্রেশন ডিউ টু রিলেশনশিপ প্রবলেম, ডিসএনগেজমেন্ট উইথ রিলেশনশিপ, ফিনান্সিয়াল কনফ্লিক্ট, ইনফাইডিলিটি, ইনফাইডিলিটি বাদ দিয়েছি, ইন্টারনেট সেক্সুয়াল অ্যাবিউজ, জেলাস। এই কয়টা বিষয় আমরা আলাপ করেছি, যা একটা সম্পর্ককে আহ নেতিবাচক ভাবে প্রভাবিত করে। তো এই ছিল সম্পর্কের সাইকোলজি। তো আমরা আমার আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই শেষ।
আমরা ওপেন ডিসকাশনে যেতে পারি। আবু সাইদ ভাই। জি ভাই।